লাইফে রিস্টার্ট করতে আমরা অনেক সময় ভয় পাই। ওই মোমেন্টটা খুব ক্রিটিক্যাল যে আপনি ওই মোমেন্টটাকে আপনি বলবেন না। শুভেচ্ছা ইনসাইটস উইথ রবি চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকে এই চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এই যাত্রা শুরু করতে চেয়েছিলাম এবং আগে আমরা বলেছিলাম যে আমরা এই চ্যানেলে কি কি দেখাবো। আজকে আমরা এমন একজন মানুষকে দিয়ে আমাদের চ্যানেলের যাত্রা শুরু করতে যাচ্ছি। তিনি শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তার খ্যাতির স্বাক্ষর রেখেছেন। আয়রনম্যান খ্যাত। আমরা যে আয়রনম্যানকে দেখেছি টেলিভিশনে, কমিক্সে, সরাসরি আমরা দেখার সৌভাগ্য হয়নি। আমরা আজকে সরাসরি কথা বলবো সেই আয়রনম্যান খ্যাত আজকে আমাদের যে গেস্ট জনাব ইমতিয়াজ এলাহি। এলাহি ভাই, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রথম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রথম পর্বে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার অফিসে আমি গিয়েছিলাম আমার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, যে আমরা কেন আপনাকে আমার প্রথম পর্বের জন্য পছন্দ করেছি বা চুজ করেছি। আসলে আমরা এই চ্যানেলে এমন কিছু মানুষকে তাদের জীবনের গল্প, তাদের এগিয়ে যাওয়ার গল্প নিয়ে আমরা কাজ করতে চাই, যাতে করে আমাদের ভিউয়ার্সরা, আমাদের দর্শকরা, আমাদের বন্ধুরা যেন তাদের যে বিভিন্ন রকম সমস্যা জীবনে চলার পথে সেগুলোকে পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস নিয়ে আগাতে পারে। সেজন্য আপনার মতো একজন মানুষ, শুধুমাত্র আপনি আয়রনম্যান নন, আপনার জীবনে একটি বড় পরিবর্তন গল্প রয়েছে যেটি আমাদের ভিউয়ার্সদেরকে কাজে লাগবে। সেজন্য আপনাকে আমার নিয়ে আসা, এবং আমিও কৃতজ্ঞ যে আপনার মতো একজন মানুষকে আমি আমার প্রথম পর্বের জন্য পেয়েছি। এজন্য আমি আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি জানতে চাই আপনার গল্প। আমি আজকে কোনো কথা বলবো না বেশি, কারণ আপনি আমার আজকে প্রধান আকর্ষণ। আপনার আয়রনম্যান হয়ে ওঠার গল্প আমরা শুনবো, প্লিজ। থ্যাংক ইউ। সো আমি যদি শুধু আয়রনম্যান নিয়ে বলি তাহলে আমি একটু আমার গল্পটা একটু অনেক পিছন থেকে শুরু করতে চাই। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করি 1997 সালে। তারপরে আমি সেনাবাহিনীতে খুব কম সময়ের জন্য আমার চাকরি করার সুযোগ হয়েছিল। একটা দুর্ঘটনার কারণে আমার সেনাবাহিনীর যাত্রাটা আসলে ওই জায়গায় থেমে যায়। সেনাবাহিনীতে থাকাকালীন সময় আমি কমান্ডো প্রশিক্ষণ প্রাপ্ত হই এবং পরবর্তীতে একটা প্যারাশুট ট্রেনিং চলাকালীন সময় আমি একটা দুর্ঘটনার মধ্যে পড়ি। আমার সাথে আরেকজন সৈনিকের প্যারাশুট পেঁচিয়ে গিয়ে আমরা দুজন প্রায় 200 ফিট উপর থেকে নিচে পড়ে গিয়ে আমি মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে আমার মেরুদণ্ডের 3টা হাড় ভেঙে যায়, এবং ভাঙা হাড়গুলো আমাদের যে মেরুদণ্ডের সাথে স্পাইনাল কর্ড থাকে, সেই স্পাইনাল কর্ডের ভেতরে যে নার্ভ, হাজার হাজার নার্ভ আমাদের ব্রেইন থেকে যে শরীরের সারা দেহে ছড়িয়ে পড়েছে, সেই নার্ভগুলাকে ক্ষতিগ্রস্ত করে। যার কারণে আমার শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে যায়। আমি ওটার চলন শক্তি, বোধ শক্তি হারিয়ে ফেলি ডান দিকে, এবং একটা লম্বা সময় আমাকে হসপিটালে থাকতে হয়, অপারেশন হয় এবং সেটা থেকে রিকভারি, এবং কিছুটা আমি অপারেশনের পরে থাকাকালীন সময় আমি কিছুটা রিকভারি হয়, আমি কিছু শক্তি ফেরত পাই ফিজিওথেরাপি এবং অন্যান্য এক্সারসাইজের মাধ্যমে। বাট পুরো শক্তি আমার কখনোই ফেরত আসেনি ডান পায়ে। প্রায় আমি যখন হসপিটাল থেকে বেরিয়ে আসি তার আগে আমাকে বিছানা থেকে উঠে হুইল চেয়ার, সেখানে ডাবল ক্রাচ, তারপর সেখান থেকে সিঙ্গেল ক্রাচ, সেখান থেকে হাঁটতে শুরু করা প্রায় 8-9 মাসের একটা জার্নি ছিল। অনেক অনিশ্চয়তা, অনেক আনসার্টেনটি, এবং মানসিকভাবে এটা কিন্তু আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং যে আপনি একটা অনেক ফিট এবং একটা জীবন থেকে হঠাৎ করে আপনি বিছানায় শয্যাশায়ী। হ্যাঁ, আপনি সোলজার, জি, এই যে সোলজার, আপনি কমান্ডো ট্রেনিং নিয়েছেন। অ্যাবসলিউটলি। এবং এই সাডেন শিফটটা, এবং এটাও কিন্তু একটা মানে আপনাকে অনেকভাবে ইম্প্যাক্ট করবে, কারণ বিছানায় শুয়ে আমি জানতাম না যে আমি উঠে আবার দাঁড়াতে পারবো কিনা, সেখান থেকে হাঁটতে পারবো কিনা। তবে এইটা শিওর যে আমার সেনাবাহিনীর জার্নিটা আসলে এন্ড হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমার যে ফিজিক্যাল কন্ডিশন ছিল
সেইটা দিয়ে আসলে পরবর্তীতে আমার পক্ষে সম্ভব ছিল না, এবং ডক্টররা আসলে বলেছেন যে আমাকে হয়তো অনেক বিধিনিষেধের মধ্যে রাখতে হবে, এবং ইভেনচুয়ালি আমি 2 পায়ে উঠে দাঁড়াতে পারবো কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। সো সেইভাবেই চলা, সেখান থেকে যাই হোক আমি আবার ফেরত আসলাম হাঁটাচলা করা, বাট অনেক রকম রেস্ট্রিকশন। সেনাবাহিনী থেকে তারপর আমি চলে আসলাম 2002 সালে। তো আবার নতুন করে আমার জীবন শুরু। আমার নতুন করে চিন্তা করা যে কি করব, কোথায় যাব। হ্যাঁ, বয়স তখন 25-26 বছর বয়স। হ্যাঁ, অনেক রকম আনসার্টেনটি ছিল। আমি যখন আপনাকে নিয়ে অ্যানালাইসিস করি, জি। তখন আমি দেখলাম মানে আপনাকে নিয়ে আপনার সেই জি। যখন আপনি ইনজুরিতে জি। পড়েন বা অ্যাক্সিডেন্টটা হয়, জি। তারপরে আপনার ডক্টর জি। প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন জি। যে আপনি হয়তো হাঁটতেও পারবেন জি। না ভালো করে। জি। এই যে তখন আপনার মানসিক অবস্থা তো আমি বুঝতে জি। পারি যে জি। একজন সৈনিক জি। যিনি সামনে তারুণ্য জি। এবং অনেক উজ্জ্বল একটা ভবিষ্যৎ যা জি। রয়েছে, হঠাৎ করে উনি জানলেন যে উনি আর হাঁটতে পারবেন না। জি। এবং তার থেকে আপনাকে আবার মানে সেখানে শুধু হাঁটতে পারা নয়, মানে জি। একেবারে হুম। চূড়ান্ত শুধুমাত্র ভালো মানে সুস্থ মানুষরাও যেখানে জি। যেতে পারে না। আমি জি। দেখেছি যে আপনি যে আয়োজনে অংশগ্রহণ করেছেন সেটা জি। শুনবো। জি। তো সেই আয়োজন যারা করেন, আয়োজকদের জি। একটা যে ওয়েবসাইট আছে, আমি ওখানে জি। গিয়ে দেখলাম যে ওরা জি। বলেই রেখেছে যে জি। দিস ইজ নট ফর ইউ, মানে জি। সাধারণ মানুষের জন্য জি। এটা না। জি। তো সেখানে আপনি একজন মানে আপনি ইনজুরি এবং জি। মেরুদণ্ডে ইনজুরি, জি। আপনি এই সাহসটা কিভাবে পেলেন জি। যে এই প্রতিযোগিতায় আপনি যাবেন? জি। সো আমার যাই হোক মানে এই ইনজুরি রিকভারি, নতুন লাইফে ট্রানজিশন করা, সেটেল করা, সবকিছু একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছি আমি। বাট আমি আমার মানে জীবনের কিছু মানে ফিলসফি আছে যেটা আমি সবসময় আমি চেষ্টা করি ওটাকে ফলো করার। একটা হচ্ছে যে আপনার লাইফে রিস্টার্ট করতে আমরা অনেক সময় ভয় পাই, যে একটা সেটেল লাইফ থেকে নতুন কিছু শুরু করা, বাট আমরা জানি না যে ওইটা আগের লাইফের থেকে বেটার হবে কিনা। সেটা হতেও পারে। হ্যাঁ? এই যে একটা আনসার্টেনটি যে আমি একটা ডিসিশন নিব কি নিব না, এবং সেটা নেওয়ার পরে সেটা আমি কতটুকু অর্জন করতে পারবো। আমার কাছে এই চ্যালেঞ্জটা আমার কাছে সবসময় অনেক বেশি ইন্সপিরেশনাল মনে হয় আমার নিজের জন্য। এবং আমি সেনাবাহিনী থেকে বাইরে আসা, নতুন করে জীবন শুরু করা, সেটাও অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি। হ্যাঁ? একই সাথে যেহেতু আমি সবসময় অনেক অ্যাক্টিভ ছিলাম স্পোর্টসের সাথে, আমি আমি একটা প্রফেশনাল না হলেও অ্যাজ এ অ্যামেচার অ্যাথলিট হিসেবে আমি স্পোর্টস এনজয় করতাম। তো সেখান থেকে হঠাৎ করে কিছু করতে না পারাটাও একটা বিরাট একটা চাপ। তো আমার ইনজুরির পরে প্রায় ৮-৯ বছর পর আমি চেষ্টা করলাম যে ঠিক আছে, অনেক বিধিনিষেধের মধ্যে দিয়ে গেলাম। আমি একটু চেষ্টা করি আবার দৌড়াতে পারি কিনা। সেখান থেকে শুরু। হাঁটাচলা, সেখান থেকে অল্প দৌড়, সেখান থেকে আস্তে, আস্তে লম্বা দৌড় করে আমি এই ৫ কিলো ১০ কিলো করে একদিন সাহস করে একটা ২১ কিলোমিটারের রেস করে ফেললাম। ম্যারাথন, হাফ ম্যারাথন। হাফ হ্যাঁ? ম্যারাথন। হুম। তারপরে অনেকগুলা ২১ কিলোমিটার হলো। তারপরে সাইকেল চালানো শুরু করা, সুইমিং করা। কারণ আয়রনম্যান রেসটার চ্যালেঞ্জটা একটু অন্যরকম। তো আমি যখন অল্প, অল্প করে আগাচ্ছি তখন আমার সাহস হলো যে না ঠিক আছে, আমি আমার লিমিটটাকে আরেকটু পুশ করি, আরেকটু পুশ করি। সো সেখান থেকে হঠাৎ করে একদিন আমি আয়রনম্যান রেসটা সম্বন্ধে আমি আগে জানতাম না। বাট অ্যারাউন্ড ২০১৬-১৭ সালের দিকে আমি দেখলাম যে এরকম একটা রেস আছে, যেখানে আগে আপনাকে 3.8 কিলোমিটার সাঁতার কাটতে হবে, উঠে ১৮০ কিলোমিটার সাইকেল করতে হবে, তারপর আবার ৪২ কিলোমিটার দৌড়াতে হবে। সো ৩ টাই আলাদা, আলাদাভাবেই কিন্তু বেশ চ্যালেঞ্জিং ডিসট্যান্স, হ্যাঁ? এবং পুরাটা একবারে করতে হবে আপনাকে, এবং আপনি করার জন্য ১৭ ঘন্টা সময় পাবেন। কঠিন, অনেক হ্যাঁ, কঠিন। এবং এইটার সক্ষমতা অর্জন করার জন্য আসলে আপনাকে অনেক খাটনি করতে হবে। আর যেহেতু আমার একটা ফিজিক্যাল লিমিটেশন আছে যে আমার ডান পায়ের 70% ডিসেবিলিটি আছে। সো সেই জন্য আমার পক্ষে এইটা সবগুলা আ মানে যেকোনো একজন সুস্থ মানুষের সাথে কম্পিট করে করতে পারাটা অনেক বেশি চ্যালেঞ্জ। অনেক বাট চ্যালেঞ্জ। আমি এটাকেই আমার সামনে একটা মাইলস্টোন হিসেবে নিলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি যে ৩ টা ডিসিপ্লিন আমি কোনটা কতটুকু করতে পারি। এইভাবেই শুরু করে ২০১৬ সাল, ১৭ সাল, ১৮ সালে গিয়ে আমি ফার্স্ট আয়রনম্যান রেসটা করি আমার। নভেম্বর মাসে মালয়েশিয়াতে, আয়রনম্যান মালয়েশিয়া। এবং সেইটা করতে পারার পরে আমার মনে হলো না, তাহলে ১ম আপনি গেলেন মালয়েশিয়াতে। মানে মালয়েশিয়াতে, লাঙ্কাউইতে। লাঙ্কাউইতে। হ্যাঁ। লাঙ্কাউইতে আপনার লাঙ্কাউইতেই শুধু হয় মানে না, এটা সারা পৃথিবীতে অনেক জায়গায় হয়, বাট যেহেতু বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি লোকেশনটা হ্যাঁ, মালয়েশিয়া। মালয়েশিয়াতে। সো আমার মনে হলো যে না ঠিক আছে, আপনি ওখানে আমি মনে হয় ওখানে ২ বার গিয়েছেন। আমি মালয়েশিয়াতে ৩ বার ৩ বার করেছেন। করেছি।
মাঝখানে ইন্দোনেশিয়াতে একটা করেছি, ওইটারই আবার একটা হাফ ডিস্টেন্স হয়, ওটাকে আয়রনম্যান 70.3 বলে, হাফ আয়রনম্যান, ওইটাও করেছি। বাট 3টা রেস আমি করেছি এবং প্রতিটা রেসে আমি চেষ্টা করেছি গতবারের রেসের থেকে যেন আমি আরো ভালোভাবে রেসের সম্পূর্ণ মানে আরো করতে কম পারি। সময়ের মধ্যে। কম সময়ের মধ্যে আরো, কারণ এটার প্রচুর আপনার শারীরিক প্রেশার পড়ে, হ্যাঁ অবশ্যই। আপনার, এবং যেহেতু আমার একটা ইনজুরি আছে, এটার কারণে আমার যথেষ্ট মানে ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যেতে হয় রেস শেষ করার পরে, রিকাভারির পর্যায়ে পায়ের ব্যথা, পিঠে ব্যথা, অনেক রকম সমস্যায় জর্জরিত থাকি আর কি। বাট যেহেতু আমি একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যাই, এটা আমি দেখলাম যে আমি আগের বারের রেসের থেকে পরের বার রেস একটু বেটার হচ্ছে। তো এর মধ্যেও আমি ধরেন শুধু আয়রনম্যান রেসও না, আমি চেষ্টা করেছি আরো ডিফারেন্ট চ্যালেঞ্জ, যেগুলো আমাকে শুধু শারীরিক না, মানসিকভাবেও এটার পিছনে আমার যথেষ্ট কনসেন্ট্রেশন দিতে হয়। যেমন আমি শ্রীলঙ্কাতে একটা সাইক্লিং রেস করেছি, বাংলা চ্যানেল সুইমিং হয় সেন্ট মার্টিন থেকে, টেকনাফ থেকে সেন্ট মার্টিন প্রায় 17 কিলোমিটার, 17 কিলোমিটার। সেটা শেষ করেছি করে। মানে আমার যেটা বলেছিলাম আপনার যে বাংলা চ্যানেল শেষ করতে কত সময় লাগে? আমার 17 প্রায় 6 কিলোমিটার। ঘন্টা, 6.5 ঘন্টার উপরে লেগেছে। এটার মধ্যে ব্রেক কতটা সময় পাওয়া ব্রেক যাবে? না, আপনি ব্রেক না, একবারে কন্টিনিউয়াস। আপনি সাঁতারে সাগর পাড়ে নামবেন, সাঁতার শুরু করবেন, শেষ সেন্ট করতে মার্টিনের হবে। পাড়ে গিয়ে উঠবেন, ওয়াও। এবং ওই যেবার আমরা করলাম, এবার উত্তাল সাগর ঢেউ আপনাকে উড়াই নিয়ে যাচ্ছে এক পাশ থেকে আরেক পাশে, কঠিন, কঠিন। ডিরেকশন কিপিং ডিফিকাল্ট, হ্যাঁ, বাট ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। সো আপনাকে মেন্টালি আপনাকে ফোকাস থাকতে হবে যে আপনি হাল ছাড়া যাবে না, হ্যাঁ, হাল ছাড়া যাবে না। এবং সেই সময় আসছিল আমার মনে হয়েছিল যে না, আমি আর মনে হয় পারবো না, এবার আমি একটা রেস্কিউ বোটে উঠে যাই। হ্যাঁ, এবার ওই মোমেন্টটা খুব ক্রিটিক্যাল, যে আপনি ওই মোমেন্টটাকে আপনি বলবেন না, না, হ্যাঁ আমি যাবো, আরেকটু যাবো, হ্যাঁ, এবং ওই মোমেন্টটা যখন আপনি ক্রস করে যাবেন, তখন দেখবেন যে ভয় নাই আর আপনার মধ্যে। হ্যাঁ, so মানসিক শান্তি, মানসিক শক্তিটা এটা একটা বড় শক্তি, একটা বিরাট ব্যাপার। এবং আমার যে শারীরিক যে প্রতিবন্ধকতা আছে, সেটা অতিক্রম করার জন্য আসলে আমার যত না শারীরিক, তার থেকে বেশি মানসিক শক্তিটাই দরকার হয়েছে অল দ্য টাইম। এবং সব কিছু করার সাথে সাথে আমাকে আসলে আমার চাকরি জীবনের প্রফেশনাল রেসপন্সিবিলিটি মেনটেন করতে হয়েছে, ফ্যামিলি আছে, তো সবগুলোকে আমাকে আসলে ব্যালেন্স করতে হয়েছে। সো এইটা ব্যালেন্স করতে গিয়ে আমাকে কিছু জিনিস ছাড় দিতে হয়েছে, কিছু জিনিসকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হয়েছে, এবং সেইটা আমার মনে হয় যে আমাকে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দিয়েছে, যে আমি যে জিনিস করতে চাই সেটা করতে হলে আমি যে স্যাক্রিফাইস করতে রেডি, সেটা আমি করতে পারি। আপনি যখন প্রথম জি। মানে এই আয়রনম্যান প্রতিযোগিতায় জি। প্রথম আপনি মানে ক্রস করলেন, জি। টাইমের মধ্যে আপনি জি। করে ফেললেন জি। যে ইউ আর নাও অ্যানাউন্স জি। পেলেন যে জি। নাও ইউ আর দ্য আয়রনম্যান অফ Right. বাংলাদেশ। জি। এই সময় অনুভূতিটা কি ছিল? এটা একটা অসাধারণ অনুভূতি, হ্যাঁ। আর যেটা মানে ওই রেসটুকুটাই আসলে, এটার আগে যে অংশটুকু আছে, যে আপনার 6-7 মাসের একটা ডেডিকেটেড ট্রেনিং, আর যেটা বললাম যে আপনাকে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করে এটার পিছনে সময় দিতে হয়। সো ডেফিনেটলি এটার অর্জনটা অনেক স্পেশাল, অনেক স্পেশাল, হ্যাঁ। আর আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি জানি এটার পিছনে আমার জার্নিটা আসলে অনেক লম্বা, অনেক শুধু লম্বা। 6 মাসের না, হ্যাঁ। আর এই আয়রনম্যানগুলো করার পরেও আমি আরো 2টা রেস করেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে নেপালে, এটা এইগুলোর ক্যাটাগরি একটু ডিফারেন্ট, এগুলো এক্সট্রিম ট্রায়াথলন বলে, কারণ এগুলো চ্যালেঞ্জগুলো আরেকটু ডিফিকাল্ট হয়, কারণ আপনাকে পাহাড়ি রাস্তায় সাইকেল করতে হয়, পাহাড়ে দৌড়াতে হয়, ঠান্ডা পানিতে সাঁতার কাটতে হয়। সো নেপালে একটা এক্সট্রিম ট্রায়াথলন করেছি। আর যেটা বলে যে পৃথিবীতে সব ট্রায়াথলনের মধ্যে মোস্ট ডিফিকাল্ট ওয়ান যেটা, সেটাকে বলে নর্সপেন রেস, যেটা নরওয়েতে হয়। নরওয়েতে, হ্যাঁ, আপনি যেটা নরওয়েতে আমি গত করেছেন। বছর আমি করেছি ফার্স্ট বাংলাদেশি হিসেবে নরওয়েতে গিয়ে নর্সপেন রেসে। কারণ নর্সপেন রেসটা স্পেশাল এই কারণে যে বছরে ওরা মাত্র 250টা স্লট দেয় রেস করার জন্য, এবং সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ এটার জন্য চেষ্টা করে এখানে একটা ওখানে স্লট অংশগ্রহণ পাওয়ার করার জন্য। জন্য। সো আমি নেপালে যে রেসটা করেছি সেইটার দিয়ে আমি এটার স্লটটা পেয়েছি নর্সপেনে করার, হ্যাঁ। এবং আমার জন্য এটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল, কারণ নরওয়ে অনেক ঠান্ডা দেশ, অনেক ঠান্ডা। হ্যাঁ। আর বাংলাদেশে যখন আমি গিয়েছি, বাংলাদেশে 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার, আর নরওয়েতে তখন ওদের সামার বা 10-11 ডিগ্রি টেম্পারেচার। এই ঠান্ডার মধ্যে আপনাকে এই সুইমিং সাঁতার করতে করতে হচ্ছে, এই হচ্ছে ঠান্ডা সেই পানিতে। লম্বা ডিস্টেন্সে, কঠিন, কঠিন, অনেক কঠিন। সো এইটার যেটা আমি ফিল করেছি যে আয়রনম্যান থেকে যখন আমি এইখানে গেলাম, তখন এইটার চ্যালেঞ্জটা ছিল সামথিং যেটা আমি কখনো কল্পনা করিনি, যে আমি 5 বছর আগেও চিন্তা করিনি যে আমি একসময় নর্সম্যান রেসের ফিনিশ লাইন ক্রস করতে পারবো। সো এই জার্নিটা প্রতিটা সময় আমার মনে হয়েছে যে আমি এর থেকে নিজেকে যদি আরেকটু পুশ করি, তাহলে একটু অন্য একটা লেভেলে আমি নিজেকে নিয়ে যেতে পারবো।
আচ্ছা, আপনি যে নরওয়েতে শেষ করলেন, জি। এবার মানে এখন আপনার কি পরিকল্পনা? আপনি তো আস্তে আস্তে দেখি একেবারে, আপনি কি হিমালয়ে যাওয়ার প্ল্যান করেছেন নাকি? আহ হিমালয়ে যাওয়ার প্ল্যান এভাবে আমি বলবো না, কারণ আমার মনে হয় যে কোনো জার্নিটা আসলে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাই। হ্যাঁ, এন্ড গোল আমি কোথায় থামবো সেটা আসলে অনেক আগেই ডিসাইড করাটা ডিফিকাল্ট। আমি আমার এই জন্য জার্নিটায় অনেক ছোট ছোট মাইলস্টোন দেই, যে আমি সেখানে যদি আমি পৌঁছাতে পারি তাহলে আমি চেষ্টা করব পরেরটাকে ধরার। অবশ্যই। কারণ অনেক বেশি বড় অ্যাম্বিশন করলে দেন আপনার সেটা যদি আমি রিচ না করতে পারি তখন অনেক রকম একটা আপনার ডিস্যাটিসফ্যাকশন থাকে, একটা ইউনো মন খারাপের জায়গা থাকে। সেই জন্য আমি চেষ্টা করি, কারণ এরকম একটা চ্যালেঞ্জ নিতে হলে আপনাকে শুধু শারীরিক মানসিক না, আপনার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ লজিস্টিক ফাইন্যান্সিয়াল কমিটমেন্টেরও একটা জায়গা আছে। সব কিছু ব্যালেন্স করে আমি যে জায়গায় যেই টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারবো আমি সবসময় চেষ্টা করি সেটাকে সামনে রাখার। সো গত বছর আমি যখন নেপালে আমি রেস করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে মাউন্টেন বা মানে নেপালের যে টেরেন বা মাউন্টেন যে চ্যালেঞ্জটা দেয় আপনাকে, সেইটা আসলে আমার মনে হচ্ছে যে আমি এক্সপিরিয়েন্স করতে চাই। মাউন্টেন। হ্যাঁ, হ্যাঁ। তো এইটার আরেকটা কারণ হচ্ছে যে আমার সবসময় মনে হচ্ছে যে প্রকৃতি এবং মানুষের যে যে আম দ্বন্দ্ব বলব না, বাট একজনকে আরেকজনকে অতিক্রম করার যে স্ট্রাগলটা, হ্যাঁ? ইট ইজ সামথিং ভেরি বেসিক টু হিউম্যান। হ্যাঁ? আমরা তো ধরেন পৃথিবী শহরে থেকে একরকম অভ্যস্ত, বাট আমরা যদি লক্ষ লক্ষ বছর আগের মানুষকে দেখি, প্রকৃতির সাথে যুদ্ধ করেই তারা কিন্তু অনেক, আজকে এত অবশ্যই, দূর হ্যাঁ। এসছে। সো ইটস আওয়ার বেসিক ইনস্টিংক্ট টু ফাইট অ্যান্ড সার্ভাইভ ইন নেচার। হ্যাঁ? নেচার। আমার আমার যেটা মনে হয়, আমি হ্যাঁ। যেহেতু নেপালে আমি এই ধরনের জি। চ্যালেঞ্জের কোনো জায়গাতে আমি জি। যাইনি। তো আমার কাছে মনে হয় নেপাল মনে হয় একটা ওই টাইপের প্লেস, স্বর্গরাজ্য মানে জি, অ্যাথলেটদের জন্য জি, বা যারা absolutely, চ্যালেঞ্জ নিতে চায়। কারণ absolutely। এখানে পাহাড়, জি, পর্বত, তারপর জি, হচ্ছে আপনার এভারেস্ট জি, এবং এখানে যাওয়াটা, জি, আপনি যেটা বললেন যে জি, আসলে নেচারের সাথে যুদ্ধ করে তো আগে আসলে জি, আদিম যুগের মানুষগুলো জি, থাকতেন। তো তাদের যে জীবন, জি, যে এই যুদ্ধে টিকে থেকেই তারা জীবনটা জি, পরিচালিত করেছে। absolutely। তো ২০২৫ হ্যাঁ, আপনার জন্য কি, হ্যাঁ। আমরা কি অপেক্ষা করছি? ২০২৫-এ আমি যেমন নেপালে যখন আমি রেস করেছি, এক্সট্রিম ট্রায়াথলন রেস, ওটার সাথে আমি একটা ট্রেকিং করেছিলাম। মাউন্টেন ট্রেক করে we went almost up to 4000 মিটার elevation and then I experienced the mountain, হ্যাঁ? যেটা আসলে আমি ছবি দেখেছি, বাট আসলে মাউন্টেনটা কি সেটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করে দেন আই ডিসাইডেড ওকে আমি আসলে দেখতে চাই যে আমি মানে এভারেস্টটা অনেক উপরে, এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ অনেক চূড়া, বাট এই জার্নিটা সিঁড়ির মতো, সিঁড়ির আপনাকে মতো। ক্লাইম্ব করে 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 যেতে হবে। সো আমি এই বছর একটা ছোট আরেকটা ট্রেক করেছি অন্নপূর্ণা, আই ওয়েন্ট আপ টু 4100 মিটার। হুম, হুম, হুম। হ্যাঁ, অ্যান্ড নেক্সট এই বছরে আমার অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ, আপনি লম্বা সময় ধরে জার্নি করে যাবেন। বাট আরেকটা যেটা যে অনেক যেহেতু পাহাড়ের অনেক উপরে উঠতে হয়, আপনার শরীরকেও সেটার সাথে হুম, খাপ খাইয়ে নিতে হয়। অক্সিজেন কম থাকে, অক্সিজেনের হ্যাঁ? এবং জন্য। অনেক রকম চ্যালেঞ্জ থাকে। সো এই বছর আমার প্ল্যান হচ্ছে যে আমি মেবি একটা 6000 মিটার এলিভেশন এর পাহাড়ের চূড়া উঠার চেষ্টা করব। হ্যাঁ? আমি জানি না আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো কিনা। বাট দেন দ্যাট ইস দি টার্গেট ফর মি ফর দিস অবশ্যই ইয়ার। আপনি হ্যাঁ? পারবেন। আপনার জি, পক্ষেই জি, এটা পারা সম্ভব এবং জি, আমরা আশা করি নিশ্চয়ই জি, আমরা দেখতে পাবো এবং শুনবো। জি, আপনাকে নিয়ে আমরা আবারও বসবো এবং এই সার্থকতার গল্প জি, বা এই ধরনের সাফল্যের গল্প জি, নিয়ে মানে আমরা আবার বসবো। কারণ আমি জানি যে আ সবাই একজন আয়রনম্যান হতে পারবে না। কিন্তু একজন আয়রনম্যান কিন্তু সবার জন্য জি, অনুসরণীয় হয়ে থাকবে। তাকে উদ্দেশ্য করে, তাকে ফলো করে, তার জার্নিকে নিয়ে জি, গবেষণা করে জি, নিজেকে তৈরি করার জন্য চেষ্টা জি, করতে পারবে। তো আমি আশা করি যে আমাদের জি, ভিউয়ার্সরা জি, আপনার এই জার্নি এবং আপনার সেই জি, দুর্ঘটনা থেকে জি, উঠে এসে জি, আয়রনম্যান হওয়া জি, এবং ভবিষ্যতে আপনি জি, আরো পরিকল্পনা করছেন জি, এবং আমরা বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে গর্ব করি জি, এবং আমাদের এই চ্যানেল থেকে জি, আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই জি। আমাদের দর্শকদের জন্য। আম আমার আমার নিজের লার্নিং পুরা জার্নি থেকে যে আসলে সবার জীবনেই এই কঠিন একটা পরীক্ষা থাকে। যেটা আপনাকে আয়রন ম্যান বলতে পারেন বা অন্য যেকোনো নামেই আপনি তাকে রাখতে পারেন। বাট এইরকম কঠিন পরীক্ষা আমরা জীবনে বারবার পাই। অনেকের জীবনে একবারই আসে। সো এইরকম একটা প্রতিবন্ধকতা বা একটা চ্যালেঞ্জকে অতিক্রান্ত করাটাই হচ্ছে আপনার জীবনে আয়রন ম্যান রেসের সার্থকতা। অর্থাৎ আপনি হাল ছাড়বেন না এবং আপনি আপনার জীবনের সর্বোচ্চ দিয়ে
আপনি আপনার অবস্থানকে আদায় করে নেবেন এবং যেই জায়গাটায় আপনি পৌঁছাতে চান সেই জায়গাটায় পৌঁছানোর জন্য যে কমিটমেন্ট এবং যে এফর্ট দেওয়ার দরকার সেটা আপনি দিবেন। তাহলেই আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং এই জীবনের যে স্ট্রাগল এটাই আপনাকে একসময় অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার আশেপাশে যারা আছেন তাদেরকেও সাহস দিবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আজকে যে আলোচনাগুলো করলাম এবং যে সাহসের গল্প শুনলাম, এই গল্প আসলে আমাদের একজন ইমতিয়াজের গল্প নয়, এই গল্প কিন্তু আমাদের প্রত্যেকেরই গল্প। ইমতিয়াজ এলাহি আমাদের জন্য একটা আইডল, কিন্তু আমি, আপনি সবাই, আপনার ফ্যামিলি, আপনার সমাজের জন্য আইডল। এবং আমরা আজকের আয়োজন থেকে এবং ইমতিয়াজ এলাহির মুখ থেকে শেষ যে কথাগুলো শুনলাম অনেক গুরুত্বপূর্ণ, যে আপনার জীবনের আয়রনম্যান আপনি, আপনার পরিবারের আয়রনম্যান আপনি, এবং আপনি আপনার শেষ পর্যন্ত আপনার যেখানে যাওয়া উচিত, আপনার জন্য যেখানে স্থান থাকা উচিত, এবং আপনার এই রেসে চলতে গেলে যে স্ট্যামিনা নেওয়া দরকার, যে মানসিক শক্তি নেওয়া দরকার, সেটা আপনি শুধু পারবেন। আপনার ইচ্ছা শক্তি সেটা করতে পারবে। আপনাদের অনেক ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর আমাদের আজকের পর্বের এই কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস করুন।